আজকের তোমাদের ক্লাস 9-এর সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে আজকে একটা আলোচ্য বিষয় আমি ঠিক করলাম যে আমাদের তো চতুর্থ যে চ্যাপ্টার অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবী পৃষ্ঠে উপস্থিত বিভিন্ন ভূমিরূপ তাদের সংক্ষিপ্ত বিবরণ এইসব নিয়ে আলোচনা আমাদেরকে করা দরকার। হ্যাঁ, এমনকি সে সংক্রান্ত নোট তোমাদেরকে কীভাবে পৌঁছাবো সেই সব ব্যবস্থা করা দরকার। সেই সব ভাবনা চিন্তা নিয়ে আমি আজকে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তার এর আলোচনার পর যদি কোনো মুহূর্তে কোনো সমস্যা বোধ করো তাহলে আমাকে অবশ্যই ফোন করে আমার কাছ থেকে জেনে নেবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর সম্পর্কে আগে আমাদের জানতে হবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটাকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। তাহলে বিষয়টা মনে রাখো, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? অন্তর্জাত প্রক্রিয়া মানে ভূ অভ্যন্তরীণ ঘটনা, মানে ভূপৃষ্ঠের ভিতরে কোনো একটা আলোড়ন, কোনো বিশেষ আলোড়ন, যে আলোড়নের মধ্য দিয়ে পৃথিবী পৃষ্ঠে ভূমিরূপ তৈরি হচ্ছে। আর বহির্জাত প্রক্রিয়া মানে বাইরের শক্তি, অর্থাৎ বাইরের শক্তি মানে বুঝতেই পারছো, বাইরের বহির্জাত শক্তি, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো সব বাইরের শক্তি। এই শক্তিগুলা কী করছে? বিভিন্নভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে বিষয়টি চ্যাপ্টারটার নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ, অর্থাৎ ভূমিভাগে বিভিন্ন রূপ গঠিত হচ্ছে, রূপ চেঞ্জ হচ্ছে, রূপ, এই বিষয়টা ভাবতে হবে। এই রূপটা যে গঠন হচ্ছে বা রূপটা চেঞ্জ হচ্ছে, এটা দুটো প্রক্রিয়া দায়ী, অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে আমি তাহলে প্রথমে তোমাদেরকে লিখি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, অন্তর্জাত প্রক্রিয়া আর একটা করছি বহির্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়া এটাকে আমি ভাগ করব দুটি ভাগে ভাগ করব। কি কি অন্তর্জাত প্রক্রিয়া? দুটো ভাগ করছি, একটা ধীর গতিময়, একটা আকস্মিক। ধীর গতিময় প্রক্রিয়া আর একটা হচ্ছে আকস্মিক। ধীর গতিময় প্রক্রিয়া আর আকস্মিক। আর বহির্জাত প্রক্রিয়াকে আমি দুটা ভাগে ভাগ করছি, এটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া। এটা ইংরেজি হচ্ছে এগ্রেডেশন, এটা ইংরেজি ডিগ্রেডেশন। এটা হচ্ছে এগ্রেডেশন মানে আরোহণ, এটা হচ্ছে অবরোহণ, হচ্ছে ডিগ্রেডেশন। ধীর গতিময় আকস্মিক ভাগ করেছি। এই ধীর গতিময় যে প্রক্রিয়া এটাকে আমি ভাগ করছি চারটা ভাগ। একটা হচ্ছে মহীভাবক, আলোড়ন, একটা হচ্ছে গিরিজনী আলোড়ন, একটা হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন,
আর একটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন। আমি প্রত্যেকটা আলোড়ন সম্পর্কে বুঝাবো। আর এই আকস্মিক প্রক্রিয়াটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভূমিকম্প, আর হচ্ছে অগ্নুৎপাত। অগ্নুৎপাত তাহলে আকস্মিক প্রক্রিয়া দুটো, ভূমিকম্প, অগ্নুৎপাত। ধীরগতিময় অন্তর্জাত, যেটা ধীরগতিময় অন্তর্জাত সেটা চারটা: মহীভাবক, গিরিজনী, ইউস্ট্যাটিক, সমস্থিতিক। আর বহির্জাত প্রক্রিয়াকে দুটো ভাগ করেছি: অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়া। মানে বিষয়টা খুব ভালো করে শিখতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। তাহলে এই ঘটনাটা, এই অন্তর্জাত শক্তি, এই যে ঘটনা টিক মার্ক দিয়ে রাখছি, এই ঘটনাটা অন্তর্জাত, ভিতরে যা কিছু বুঝাবো সব ভিতরের ঘটনা, আর এটাতে যা কিছু বুঝাবো সব বাইরের ঘটনা। এটা একটু জটিল, এটা পরে বলছি। এটা একটু সোজা, এটা আগে বলছি। এটা না হলে এটা আসবে না, এটা বাস্তব। কিন্তু তোমাদের মাথাতে সেট করে নেবে এটা। যেমন অবরোহণ প্রক্রিয়া মানে ক্ষয় প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠে এই সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে বিভিন্ন ভূমিরূপ তৈরি হচ্ছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। এই তাদেরকে প্রাকৃতিক শক্তিগুলো ক্ষয় করছে। অবঘর্ষক, ঘর্ষণ, অপসারণ, দ্রবণ, বুদবুদজনিত ক্ষয়, জলপ্রবাহের আঘাতজনিত ক্ষয়, এইসব বিভিন্ন ক্ষয় প্রক্রিয়াগুলো আছে। ক্লাস 10-এ এই বহির্জাতটা তোমাদের দেওয়া আছে ভালোভাবে, ক্লাস 10-এ। আর 9-এ অন্তর্জাতটা দিয়েছে, মানে সিলেবাসটা সাজিয়েছে কেমনভাবে, বুঝতে পারছো? তো বিভিন্ন ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলো, বিভিন্ন প্রাকৃতিক শক্তি তাদের বিভিন্ন তীব্রতার ভিত্তিতে তারা ক্ষয় প্রয়োগ করছে। এই ক্ষয়কার যে প্রক্রিয়াটাকে, ক্ষয়ের মধ্য দিয়ে ভূমিরূপটা আস্তে আস্তে নিচু হচ্ছে, এবং সমুদ্র সমতলের কাছাকাছি উচ্চতায় ওই শক্তিগুলা কি কাজ করার চেষ্টা করছে, যে যা কিছু সব উঁচু নিচু হয়ে গেছে সেগুলোকে আয়দার ক্ষয় করে অথবা সঞ্চয় করে। যদি নিচু জায়গা হয় সেটাকে সঞ্চয় করে ভরাট করে সমতল করব, আর যদি উঁচু জায়গা হয় তাহলে সেটা ক্ষয় করে সমতল করব। আলটিমেটলি ওই প্রাকৃতিক শক্তিগুলো, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এদের সবারকার ইচ্ছা যে পৃথিবীতে যা ভূমিরূপ তৈরি হয়েছে সব ভূমিরূপগুলোকে ক্ষয় করে হোক, সঞ্চয় করে হোক, সমুদ্র সমতলের কাছাকাছি উচ্চতায় এনে দেব, এটি ইচ্ছা। তাহলে ক্ষয়ের মাধ্যমে সমতলীকরণ আর সঞ্চয়ের মাধ্যমে সমতলীকরণ, এই দুটো বিষয় আমরা বুঝতে পারছি। যাই হোক, তাহলে ক্ষয়ের মাধ্যমে, সঞ্চয়ের মাধ্যমে। ক্ষয়ের মাধ্যমে যদি হয় সেটাকে অবরোহণ প্রক্রিয়া বলবো, আর যদি সঞ্চয়ের মাধ্যমে হয় সেটাকে আরোহণ প্রক্রিয়া বলবো। একদম সুন্দর করে মনে থাকে। আমি একটা তোমাদেরকে উদাহরণ দিই, মানে মাথায় বসানোর জন্য। যেমন দেখো, নদী বিভিন্ন ক্ষয়ীভূত পলি নিয়ে এসে, বয়ে নিয়ে এসে কী করছে, মোহনা অঞ্চলে ফেলছে। তাহলে মোহনা অঞ্চলটা ভরাট হচ্ছে, দিয়ে বদ্বীপ গঠিত হচ্ছে। বদ্বীপের উপরিভাগ কেমন, সমতল বটে না নয়? তাহলে কি, তাহলে সঞ্চয়ের মাধ্যমে নিচু জায়গাটা ভরাট হয়ে গেল। আবার শুনবে একটা, বায়ু বিভিন্ন পদার্থকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, যে কোনো অবনত জায়গায় জমা করছে। সেই অবনত জায়গাটা সঞ্চিত হয়ে গেলে সেই সঞ্চয়িত সমভূমিটার নাম হয়ে যাচ্ছে লোয়েস সমভূমি, কারণ বালি দ্বারা উড়ে যাওয়া পদার্থগুলোকে লোয়েস বলা হয়। তো সেই লোয়েসগুলো যখন কোথাও জমা হচ্ছে, কোনো খালে বা কোনো নিচু জায়গাতে, তখন সেই নিচু জায়গাটা ভরাট হয়ে সমতল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তা সেই নিচু জায়গাটা যদি ভরাট হয়ে সমতল হয়, তার মানে প্রাকৃতিক শক্তিগুলো সমতল করছে, এটা সত্যি। আবার আরাবল্লী একটা ভঙ্গিল পর্বত ছিল, তার তখন উচ্চতা অনেক বেশি ছিল। সে যখন ক্ষয়জাত পর্বত হয়ে গেল, উচ্চতাটা কমে গেল, তাই তো? তাহলে বুঝো, তার মানে প্রাকৃতিক শক্তি যে ক্ষয় করে নিচু করছে, এটা সত্যি। আমাদের এই বাঁকুড়া পুরুলিয়ার যে ভূমিভাগ, আমরা যেটা বাড়িঘর করেছি, হাঁটাচলা করছি, এই সমস্ত ভূমিভাগটা সমপ্রায় ভূমি, মানে এগুলো সব নদীর সৃষ্টি। নদী ক্ষয় করে দীর্ঘদিন, মানে কোটি কোটি বছর আগেকার গল্প, সমপ্রায় ভূমি তৈরি করেছে।
আর মাঝে মাঝে কোথাও কোথাও শক্ত পাথরের, একেবারে শক্ত যেগুলো সেগুলো রয়ে গেছে, সেগুলোকে আমরা এখন পাহাড় বলি, বুঝলি। আর অবশ্য আবার যখন সময় সময় বিশেষে আমি আসবো তখন আমি এগুলো বলবো আরও ভালো করে। এগুলো প্রকৃতপক্ষে নদীর দ্বারা তো সৃষ্ট টিলাগুলো, যে শক্ত টিলাগুলোকে পাহাড় বলি, কিন্তু এগুলো আসলে মোনাডনক। গম্বুজের মতন দেখতে, উচ্চতা কম হয়, শক্ত পাথরে গঠিত হয়, প্রধানত গ্রানাইট নিচটা দ্বারা গঠিত হয়, ঢাল দুপাশে ঢালটা কম হয়, এইসব ব্যাপার। তো আমি বলতে চাইছি যে সত্যি সত্যি তাহলে আমরা স্বীকার করতে পারলাম যে প্রাকৃতিক শক্তি ক্ষয় করছে এবং ক্ষয়ীভূত পদার্থগুলোকে কোথাও নিজে সঞ্চিত করছে, এটা আমরা মানতে পারলাম মন থেকে। এই সঞ্চয়ন প্রক্রিয়াটাকে বলা হয় আরোহণ, আর ক্ষয় প্রক্রিয়াটাকে বলা হয় অবরোহণ। ঠিক, যদি বলে সমপ্রায় ভূমি মানে পেডি প্ল্যান এসব যদি বলো তো কোন প্রক্রিয়ায় সৃষ্ট সমপ্রায় ভূমিটা, তখন তুমি বলে দাও অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট। যদি তোমাকে যদি বলি প্লাবন ভূমি, বলো তো কোন প্রক্রিয়া সৃষ্ট, তুমি বলো আরোহণ প্রক্রিয়া সৃষ্ট। আশা করি বুঝতে পারো। আর এই ক্ষয় এবং সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপের সমতলীকরণ যদি ঘটে, তখন সেটাকে বলা হয় পর্যায়ন, ইংরেজিতে বলে গ্রেডেশন। 1904 সালে চেম্বারলিন এবং স্যালিসবুরি এই গ্রেডেশন কথাটি ব্যবহার করেছিলেন। চেম্বারলিন এবং স্যালিসবুরি 1904, আমি নামটা লিখছি আবার পরে মুছে দেবো। চেম্বারলিন ও স্যালিসবুরি। কি বলছে কথাটা? গ্রেডেশন, GRADATION, বাংলাতে কি? পর্যায়ন। সালটা লিখে রাখছি 1904। আর গ্রেড মানে পর্যায়, এই গ্রেড কথাটা ব্যবহার করেছেন কে জানো? জি.কে. গিলবার্ট, 1876। তাহলে গ্রেড মানে তো পর্যায়, গ্রেডেশন মানে পর্যায়ন, গ্রেড মানে তো আর পর্যায়ন নয়, গ্রেড মানে পর্যায়। তাহলে গ্রেড কথাটা কে ব্যবহার করেছে? জি.কে. গিলবার্ট। সালটা কত? 1876। আমি এটা মুছে দিচ্ছি, এবার ওটা লিখে রাখছি। গ্রেড, GRADE মানে পর্যায়। জি.কে. গিলবার্ট, 1876। দেখতে পেলে? জি.কে. গিলবার্ট 1876, দেখে নাও, লাইটটা ডিস্টার্ব করছে তাই তুলে বোর্ডটা দেখালাম। জি.কে. গিলবার্ট 1876 সাল, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, তাহলে পর্যায় কথাটা কে ব্যবহার করেছে? জি.কে. গিলবার্ট। পর্যায়ন কথাটা কে ব্যবহার করেছে? চেম্বারলিন এবং স্যালিসবুরি 1904। তাহলে আগে কোন কথাটা? আগে পর্যায়, পরে কোন কথাটা? পর্যায়ন। কোনো কেউ আমাকে আর এক্সট্রা কোশ্চেন তখন করতে এসো না, বারবার বলে দিচ্ছি, কারণ বইয়ে বিভ্রান্তি ছড়ায়। সবেই পর্যায়ন কথাটা কি ব্যবহার করেছে, তখন বলবে হয়তো গিলবার্ট। তখন তোমরা স্যার এই বইটাই পেলাম, ওই বইটার ছবি তুলে পাঠাবে আমাকে, একদম পাঠাও না। আমি যেটা বলে দিচ্ছি সেটাই ফাইনাল। যে বইটা দেখতে পাবে সেটা মোটা এরকম কালি পেন নেবে দিয়ে ওইটা কালি বুলি দিবে পেনটাতে, ওই জায়গাটাতে যেটা উল্টাপাল্টা লেখা দেবে না, এরকম কালি বুলি দিবে। আচ্ছা করে ওটা তাকাও না, পড়াও না, বারবার শিখিয়ে দিলাম আমি। হ্যাঁ, সবাইকে উদ্দেশ্যে বললাম, কেউ ঘাবড়িও না, কেউ আমাকে বই এটা সেটা দেখিয়ে বলো না। আমি পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই আইডিয়াটা একদম ক্লিয়ার করতে হচ্ছে আমার। কেন না, আমি দেখেছি বিভ্রান্তি ছড়ায়, এটা বলে দিলাম। পর্যায়ন বারবার বললাম এই কথাটা, না তখন বলতাম না, রেকর্ডিংটা অনেকটা বেড়ে যাচ্ছে টাইম। মনে থাকবে কথাটা? আশা করি বুঝতে পারলে পর্যায়ন কি। তাহলে অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে? পর্যায়ন। আবার যদি কেউ জিজ্ঞাসা করে এমনি করে যে ভূমিরূপের ক্ষয় ও সঞ্চয় কার্যের মধ্য দিয়ে
ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়াকে ড্যাশ বলে? পর্যায়ন। বুঝাতে পারলাম? একদম সুন্দর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুব ভালো কথা। ওকে, শক্তিগুলো লিখিনি কিন্তু, বহির্জাত শক্তি, শক্তিগুলো বলেছি কিন্তু, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এইসব ভূমজল, এগুলো হচ্ছে বহির্জাত প্রাকৃতিক শক্তি। আর এটা অন্তর্জাত, তার আবার ভাগ করেছি ধীর গতিময় আর আকস্মিক। ধীর গতিময়টাকে ভাগ করেছি মহিভাবক, গিরিজনী, ইউস্ট্যাটিক, সমস্থিতিক 4টা ভাগে। আকস্মিককে ভাগ করেছি 2টা ভাগে। আমার এখন বলা দরকার এই ধীর গতিময় আলোড়নগুলা সম্বন্ধে একটু করে আলোচনা, তারপরে আরও বিশেষ আলোচনাতে যাব। মহিভাবক আলোড়ন মানে উলম্ব আলোড়ন। আমার হাতটাকে আশা করি ফলো করতে পারছো, মানে এই যে এই আলোড়ন মহিভাবক আলোড়ন। আর গিরিজনী আলোড়ন মানে দেখো 2টা হাত দুদিকে এগিয়ে আসছে, চলে যাচ্ছে, এগিয়ে আসছে, চলে যাচ্ছে। এটা হচ্ছে গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়ন মানে পর্বত সৃষ্টি সংক্রান্ত, গিরি মানে পর্বত, সৃষ্টি সংক্রান্ত আলোড়ন। এটা আমি বলবো, বুঝাবো, বুঝাতে পারছি। আর মহিভাবক আলোড়ন এই দেখো উপর নিচে ওঠানামা করছে। এটা তো স্তূপ পর্বত হয়, কিন্তু পর্বত বললে প্রধান পর্বত ভঙ্গিল পর্বত। সেই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়ন। বড় বড় যে পর্বত শৃঙ্খল আছে, পর্বত শ্রেণী আছে, সব তো ভঙ্গিল পর্বত। তাহলে সেটা হচ্ছে, ইয়ার তো স্তূপ পর্বতের বিস্তার বেশি তো নয়। তাহলে যতই মহিভাবক আলোড়ন স্তূপ পর্বত হোক, এই স্তূপ পর্বতের অনুযায়ী ওই গিরিজনী নামটা হয় না, গিরিজনী নামটা হয়েছে ভঙ্গিল পর্বত অনুযায়ী। তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়া, এই যে আসা যাওয়া করছে, অর্থাৎ সামনের দিকে আসছে, পেছন দিকে 2টা ভূখণ্ড আগিয়ে আসছে বা সরে যাচ্ছে, এই যে ব্যাপারটা। তো আগিয়ে আসাতেই পর্বতটা হয়, সরে যাওয়াতে হয় না। সরে যাওয়াতে অন্য একটা পর্বত হয়, সেটা পরে বলবো। সেটা তো আবার ভালো উচ্চ পর্বত হয়, এটাতে আগ্নেয় পর্বত হয়, তারও উচ্চতা বেশি, সঞ্চয়জাত পর্বত। স্তূপ পর্বত এইটুকু সামান্য টিলার মতন, ওইসব ওই মানে উচ্চতা কম আর কি। তো ওটা দিয়ে এই এই মানে মহিভাবক আলোড়নটা ফলে হয়। তো তাহলে মহিভাবক আলোড়নটাকে মানে না, মহিভাবক না দিয়ে ওটাকে গিরিজনী দিতে পারতো, এমনি ব্যাপারটা নয়। গিরিজনী মানে যে গিরিগুলা উল্লেখযোগ্য, সেই গিরিগুলো যে আলোড়নে হয়, সেই আলোড়ন, সেই প্রকারের আলোড়নটা গিরিজনী আলোড়ন বলা হয়। আশা করি আমার কথাটা ভালো লাগলো। এই দুটো নিয়ে আরও ভালো করে বলবো, পার্থক্য করে দেবো দুজনকে মধ্যে। একটা ভিডিওতে সব একসাথে হবে না, পরে করবো। ইউস্ট্যাটিক মানে সমুদ্র তল সম্বন্ধে আলোড়ন, মানে সমুদ্র তলটা উঠে যাচ্ছে বা বসে যাচ্ছে। ধরো জলের চাপ বেড়েছে, জল বেড়ে গেছে, বিরাট বরফ গলে গেছে, সমুদ্রের জলটা বেড়ে গেছে, আর সমুদ্রের ত্বকটা মহাসাগরীয় ভূত্বক, তোমরা এইটা পড়েছিলে, মানে থিকনেসটা কম হয়, গভীরতাটা কম হয়। তাহলে তার উপর জল আছে, সেই জলের চাপ যদি বাড়ে, তখন ওই মহাসাগরীয় ভূত্বকটা নিচে বসে যায়, তখন ওই উপকূল অঞ্চলে একটু আলোড়ন হবে। আবার কখনো কখনো চাপে থাকে, তো জল যদি কমে যায়, মানে বাষ্পীভবন বা বরফ হয়ে দুদিকে জমে গেল, তাহলে জলটা লোডটা কমে গেল, তখন ওই মহাসাগরীয় ভূত্বকটা উপর দিকে উঠে আসে। ওকে চেপে বস করে রাখা হয়েছিল, চাপ ছেড়ে দিলে উঠে গেল। চেপে বস করে রাখা হয়েছিল, চাপ ছেড়ে দিলে উঠে গেল। এই যে উঠে যাচ্ছে, এই যে উঠে যাচ্ছে, চাপটা সরিয়ে নিল, উঠে গেল। চাপটা দিয়ে আছে, চাপটা সরিয়ে নিল, উঠে গেল। এই যে এইটা জল যদি অপসারিত হয়ে যায়, জল যদি কমে আসে, তখন ত্বকটা উঠে যাবে, আর জল যদি বেড়ে যায়, ত্বকটা নিচে নেমে যাবে। এই আলোড়নটা কী আলোড়ন বলা হবে? ইউস্ট্যাটিক, বাংলায় বলা হয় সমুদ্র তল সম্বন্ধীয় আলোড়ন। আর সমস্থিতিক আলোড়ন, এটাও একটা ভালো, এটা তোমরা পড়ো নাই মনে হয়, তা আমি বুঝেছিলাম না, কে জানে, বলে দিচ্ছি তবু। সমস্থিতিক আলোড়ন, সমস্থিতি মানে ওটাকে বলা হয় আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি, আইসো মানে সম, মানে সমানভাবে স্থিত, এটাই সমস্থিতিক আলোড়ন। মানে কেমন জানো তো, দেখো এই পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সবাই তো ভূত্বকের উপর রয়েছে। আর এই ভূত্বক বা ভূপৃষ্ঠ, এটা গুরুমণ্ডল অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান আছে। তাহলে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এরা যে রয়েছে বিভিন্ন উচ্চতায়, কই এরা যে ভাসমান আছে, ভেলা যেমন জলে ভাসে, ভেলাকে কাঁপতে দেখি, দোলতে দেখি, কিন্তু কই কোনোদিন তো আমরা দেখিনি কোনো পাহাড় পর্বত কাঁপছে এমনি করে। কোনোদিন দেখেছি? কেউ দেখেছি? তাহলে কেন দেখিনি? না, তারা সমানভাবে স্থিত, তাই তারা সমস্থিতি, তাই তারা নড়ছে না। এবার প্রশ্ন হচ্ছে, কেন তারা সমানভাবে স্থিত? এ প্রসঙ্গে দুজন বিজ্ঞানী প্রাট এবং এইরি, প্রথমে এইরি 1855 সালে, তারপরে মানে 1859 সালে বিজ্ঞানী প্রাট, দুজন দুটো মতবাদ দিয়েছে। এইরি সাহেব তার বক্তব্য যে এই যে স্থিতি হয়ে আছে,
এর কি কারণ? বলছে একটা বাস, আমার উদাহরণ, একটা বাসকে পুঁতছো মাটিতে প্যান্ডেল করবে, তো সামান্য একটা গিরা, বাসের গিরে যদি পুঁতো, লম্বা বাসটা দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে। যদি 5টা গিরা পুঁতো তাতেও ওর স্টেবিলিটি থাকবে না। যদি বাসটার অর্ধেকটা পুঁতো তাহলে বাসটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, একদম শিওর। বলছে এরকম ভূপৃষ্ঠে যত ভূমিরূপ আছে তার উপর দিকে যতটা, নিচ দিকেও ততটা নয়, আরও বেশি, মানে নগুণ। উপর দিকে যত আছে নিচ দিকে তার নগুণ আছে। এটা এইরই বক্তব্য। মানে 8,848 কিলোমিটার লম্বা, মানে প্রায় 9 কিলোমিটার লম্বা হিমালয় পর্বত ভূপৃষ্ঠ থেকে, সে বলছে 81 কিলোমিটার ভিতর দিকে আছে। যা বলেছে তা তো শুনতে হবে তোমাদেরকে, এটা তো চেঁচানোর কিছু নাই, আর চিন্তারও কিছু নাই, এটা বলেছে কি যে যতটা উপর দিকে তার নগুণ সে নিচ দিকে আছে বলছে, প্রথিত আছে, মানে পুত আছে, তাই এরা স্থির আছে। ওর বক্তব্য রেখেছে, সমালোচনা হয়েছে, ঝড় উঠে গেছে, গলে যাবে, ভিতরে তাপমাত্রা আছে আর আছে, কী উল্টাপাল্টা বকছে। তারপরে প্রাট নতুন একটা তত্ত্ব খাড়া করলো 1859। কী বলছে? বলছে ভুল হয়েছে এরি সাহেবের। আমার বক্তব্য সেটা কি, সেটা হচ্ছে বলছে যে বেশি উচ্চতা সম্পন্ন তার ঘনত্বটা কম, যে কম উচ্চতা বেশি, যার কম উচ্চতা তার ঘনত্বটা বেশি। আর প্রত্যেকটা ভূমিরূপ ভূপৃষ্ঠের ভিতরে অর্থাৎ গুরুমণ্ডলে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর সমান চাপ প্রয়োগ করছে, ওজন সবাইকার সমান। তাহলে এটা মেনে নিতে হবে, যে মানতে চাইছে না কেউ। তখন বলছে যে উঁচু সে হালকা উপাদানে গঠিত, যে নিচু সে তার থেকে ভারী উপাদানে গঠিত। তাহলে কি হচ্ছে, সবাইকার ওজন সমান হয়ে যাচ্ছে। মানে এক বস্তার 5 কেজি তুলা বস্তা, একটা বস্তাতে 5 কেজি তুলা আছে, বিরাট লম্বা বস্তা, আর 5 কেজি মাটি আছে, মাটি বস্তাটা ছোটো হবে না, হবে না? আর 5 কেজি তুলা বস্তাটা লম্বা হবে না, হবে না? কিন্তু তোমাদের কোনো দুটো বন্ধু বা বান্ধবীর মাথাতে ওই 5 কেজি দুটো চাপি দেওয়া হলে, মাটি বস্তাটা আর তুলা বস্তাটা, দুজনে সমান চাপ অনুভব করবে না? করবে না? দুজনে তো 5 কেজি লোড নিচ্ছ, তো সমান চাপ অনুভব করবে। বলছে এরকম সমান চাপ অনুভব, সবাই চাপ দিয়ে আছে, তো ভিতরে একটা কাল্পনিক তল পাওয়া যাবে, যে তলটা একটা সরলরেখার মতো, কারণ সবাইকে তো চাপ সমান। এইভাবে তারা ভাসমান হয়ে আছে এবং উচ্চতা ঘনত্বের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রক্ষা করে তারা ভেসে আছে, স্থায়ী স্থির আছে। এই অবস্থাতে যদি মনে করে এটা এরকমভাবে ভাসছে, এই নিজ সমান চাপ প্রয়োগ করে আছে, এটা উঁচু হালকা উপাদানে গঠিত, আর যে নিচু সেই ভারী উপাদানে, ছোটো উপাদানে গঠিত, ঠিক আছে, এটি ভাসানো হয়েছে, বেশ ভাসছে। এবারে এটাকে খুলে নাও, এদিকে ওজনটা গোলমাল হয়ে গেল না, গেল না? তখন তো গোলমাল হয়ে দুলবে, কারণ যখন ভাসছিল তখন সমান ছিল একদম। এ হালকা জিনিস দ্বারা গঠিত তাই লম্বা, ওর থেকে ভারী উপাদান দ্বারা গঠিত তাই ছোট, যে দুজনে দু প্রান্তে আছে তাই ওজনটা সমান দুদিকের, তাহলে ভাসছে। যখন এটাকে আমি তুলে নিচ্ছি, ভেঙে নিলাম এই যেটাকে, তখন একটা ব্যালেন্সটা গোলমাল হয়ে গেল, তাহলে নড়বে না। এটাকে বলা হয় সমস্থিতিক আলোড়ন, আইসোস্ট্যাটিক মুভমেন্ট। আর এটা কিন্তু ভারসাম্যে ফিরে আসে, কারণ ওই যে ক্ষয়ীভূত পদার্থগুলো, যে আমি খুলে নিলাম, ঢাকনাটা খুলছিলাম না, এটা আমি বলতে চাইছি যে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে যদি কোনো ভূমিরূপ থেকে যদি কিছু ক্ষয়জাত পদার্থ বেরিয়ে আসে, তাহলে ব্যালেন্সটা নষ্ট হয়, তাহলে কিন্তু একটু দোলাদলি হবে। এবার ওই ক্ষয়ীভূত পদার্থগুলো সমুদ্রে জমা হবে, তো সমুদ্রের তলায় চাপ প্রয়োগ করবে, বেশি করে জমা হবে। তা সমুদ্রের তলার ভূতকটা নিচে তো অ্যাস্থেনোস্ফিয়ারে ম্যাগমা আছে, সেই ম্যাগমার উপর যদি চাপ দাও তাহলে ম্যাগমাটা অন্যদিকে সরে যাবে তো, তাই তো? ধরো একটা ব্যাটিস পাতা আছে, তার নিচে জেলির মতো জিনিস আছে, সমান সমান একদম পুরো জেলি রাখা আছে, একদিকে আমি বসে দিলাম, তো ওই দিকে জেলিটা তো অন্যদিকে সরে পালাবে, তাহলে সমুদ্রের তলার নিচে যে জেলিটা, সেই জেলিটা অন্যদিকে সরে যেয়ে ওকে উপর দিকে চাপ দিয়ে ওই যে ভূমিরূপটা নিচু হয়ে গেলে তাকে আবার তুলে দিচ্ছে। এইভাবে ভারসাম্য আবার ফিরে আসছে। কিন্তু কিছু সময়ের জন্য তো ভারসাম্য নষ্ট হচ্ছে কোথাও না কোথাও, তখন একটা মুভমেন্ট হচ্ছে, যে মুভমেন্টটাকে বলা হয় সমস্থিতিক আলোড়ন, আইসোস্ট্যাটিক মুভমেন্ট। বুঝতে পেরেছ? আর ভূমিকম্প অনুৎপাত তোমরা আগের থেকেই জানো, ভূমিকম্প ভিতর থেকেই হয়,
গুরুমণ্ডলে ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান থাকে, জানো তোমরা। কিছু বাইরে থেকেও আছে, যেটা পারমাণবিক বোমা বিস্ফোরণ করলে ভূমিকম্প হবে, ডিনামাইট ফাটালে ভূমিকম্প হবে, এগুলো ধরো না। মানে অ্যাকচুয়ালি পাত সংস্থান তত্ত্বের আলোকে যে ভূমিকম্পটা হয়, সেই ভূমিকম্পটা ভিতর থেকেই হয়, তাহলে অন্তর্জাতই বটে। আর অগ্নুৎপাত সাথে ভিতর থেকেই হয়, সেটাও আবার। আর অগ্নুৎপাত জেনে বুঝে হয়, কালকে হবে জানো তুমি? তাহলে আকস্মিক হঠাৎ ভূমিকম্প কি জানো তুমি হবে 4 দিন পরে, জানো? হতেও তো পারে সেটা হঠাৎ থেকে। তাই এদিকে বলা হচ্ছে আকস্মিক। আর এই যে আলোড়নগুলো 4টে লেখা আছে, এগুলো হচ্ছে ধীর গতিময়, ধীরে ধীরে হয়। আশা করি এই পিকচারটা তোমরা বুঝতে পারলে। আর এই পিকচারটা মনে রাখার জন্য আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতা তারা বলছি এবার, এটা মিলাবে। ভূগাঠনিক প্রধান শক্তি 2 ভাগে বিভক্ত, উদ্ভবের প্রকৃতি মেনে অন্তস্থ মানে অন্তর্জাত, অন্তস্থ বহিস্থ মানে বহির্জাত। তাহলে ভূগাঠনিক প্রধান শক্তি 2 ভাগে বিভক্ত, উদ্ভবের প্রকৃতি মেনে অন্তস্থ বহিস্থ। অন্তস্থ সব শক্তি ভূকম্পন ঘটিয়ে থাকে, মানে সবগুলোর মধ্যেই ভূমিকম্প হয়। অন্তস্থ সব শক্তি ভূকম্পন ঘটিয়ে থাকে, ভূকম্পন ঘটিয়ে সবাইকার বহিঃপ্রকাশটাই হচ্ছে ভূমিকম্প। মানে এই আলোড়নগুলো যদি কার্যকরী হয় তাহলে ভূমিকম্প হবেই। তাই অন্তস্থ সব শক্তি ভূকম্পন ঘটিয়ে থাকে, নানা ধরনের ভূমিরূপ গঠন করে ভূত্বকে। ক্ষয়কার্য সঞ্চয় কার্য বহিস্থ শক্তির আচরণ। অবরোহণ ঘটে ক্ষয়ের ফলে, সঞ্চয়নে আরোহণ, মানে সঞ্চয় হলে সেটাকে আরোহণ বলে। ধীরগতিময় অন্তস্থ শক্তি ঘটায় ভূমির বিকার। ধীরগতিময় অন্তস্থ শক্তি ঘটায় ভূমির বিকার। মহীভাব গিরিজনী ইউস্ট্যাটিক সমস্থিতি, এই তো 4 প্রকার। কিছু কিছু অন্তস্থ শক্তি উদ্ভব হয় হঠাৎ, সেই যে ঘটে ভূমিকম্প, ঘটে আবার অগ্নুৎপাত। কিছু কিছু অন্তস্থ শক্তি উদ্ভব হয় হঠাৎ, সেই যে ঘটে ভূমিকম্প, ঘটে আবার অগ্নুৎপাত। আমরা বুঝে গেলাম এই কবিতাটার সাহায্যে টোটাল জিনিসটা, যেটা আমি এখন তোমাদেরকে আলোচনা করলাম। এটা হলো ভূমিরূপ প্রক্রিয়াটা। চ্যাপ্টারটা শুরু করার আগে এইটা আগে ভালো করে জানতে হয়, তারপরে পড়তে হয়। সুতরাং এটার পরে নেক্সট ভিডিওতে নেক্সট আলোচনা আমি করার চেষ্টা করছি, পারলে আজকেই, নাহলে পরের দিন। ওকে, শুরু করবো মন দিয়ে এই চ্যাপ্টারটি।